স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। হেমন্তে নবান্নের আয়োজন, মাঠের পাকা ধান ঘরে তুলতে কৃষকের ব্যস্ততা। অন্যদিকে রস সংগ্রহ এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। লাভের প্রত্যাশা চাষিদের, নজর বাজার দরের সূচকে। এখন ধান কাটছি, বানতে আছে, ঝাড়টি হবে। ফসল যা হয়েছে ভালো হয়েছে, তবে এবছর খরচ পড়েছে বেশি। 150, 100 এরকম গাছ কাটি। আল্লাহর রহমতে এখানকার গুড় রসেরও ডিমান্ড আছে, বা রসও সুন্দর হয়। আমরা যে রসগুড়, আমাদের এই রসগুড় মাপে, মিটার পয়েন্টে মাপে চিনি আছে কি না আছে এটা আমরা বিদেশ পাঠাই। গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বরিশালে আর্থিক সহায়তার চেক হস্তান্তর কার্যক্রম, প্রত্যেক পরিবারকে দেয়া হচ্ছে 5 লাখ টাকা। আমরা অনেক কিছু করতে পারি, অনেক অর্থ সহযোগিতা দিতে পারি, চাকরির ব্যবস্থা করতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সম্মানী ভাতা দিতে পারি। ওই মানুষটাকে ফিরে দেওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না। এ নিয়ে এখন জনপদে থাকছে সবশেষ। সারা দেশে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রত্যেক পরিবারকে দেয়া হচ্ছে 5 লাখ টাকার চেক। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, আয়োজকরা কি বলছেন? আর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অনেকের কারো সন্তান, কারো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা গেছেন, সেক্ষেত্রে 5 লাখ টাকা নিয়ে শহীদ পরিবারের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, কি বলছেন তারা এই বিষয়ে? রওশন, শহীদ পরিবারদের মাঝে আজকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চেক হস্তান্তর কার্যক্রম চলছে এবং সকাল 10টা থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে। এবং এই মুহূর্তে আসলে যে কার্যক্রমটি শহীদ স্মৃতি ফাউন্ডেশন যে রয়েছে, সেই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম, তিনি কিন্তু নিহত কিংবা শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা সাক্ষাৎ করছেন এবং তিনি বলছেন যে তাদেরকে প্রথম পর্যায়ে 5 লাখ টাকার দেয়া হবে চেক, এবং তারপর পরে কিন্তু এই কার্যক্রম কিন্তু চলমান থাকবে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আরও একটু জানিয়ে রাখি যে এই সকাল থেকেই যারা শহীদ পরিবারের সদস্য রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসছেন এবং এসে শিল্পকলা একাডেমিতে তারা প্রবেশ করছেন এবং বিভিন্ন রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা কিন্তু আসন গ্রহণ করেছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু তাদের হাতে চেকটি হস্তান্তর করে দেওয়া হবে। এবং আরেকটু জানিয়ে রাখি যে এখানকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং প্রধান নির্বাহী যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এছাড়াও 10 জনের একটি টিম কিন্তু গতকালকেই বরিশাল এসে পৌঁছেছেন এবং আজকে সকাল থেকেই তারা তাদের কার্যক্রম কিন্তু শুরু করেছেন। এই মুহূর্তে সার্জিস আলম যিনি রয়েছেন তিনি কিন্তু শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করছেন এবং যারা সব কিছু হারিয়েছে কিংবা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছে তাদের সান্ত্বনা দিচ্ছেন। এবং কিছুক্ষণ আগেই আমাদের সাথে কথা বলেছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পাশে এই ফাউন্ডেশন সবসময়ই থাকবে এবং কোনো ধরনের কোনো সমস্যা হলে তারা কিন্তু সাথে সাথে তাদের পাশে থাকবেন। এবং এই চতুর্থবারের মতো বরিশাল বিভাগে এই কার্যক্রমটি পরিচালনা হচ্ছে এবং পুরো সব বিভাগেই তারা পর্যায়ক্রমে যাবেন। এবং বরিশালে আজকে 79টি শহীদ পরিবারের মাঝে এই চেক বিতরণ করা হবে এবং তারপর পরে বরিশালে আরও যারা শহীদ হয়েছে কিংবা আহত হয়েছে তাদের পাশেও এই ফাউন্ডেশন থাকবে বলে জানিয়েছেন যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তিনি। এবং তিনি আরও জানিয়েছেন যে এই যে অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে আসলে যে স্বৈরাচারী শাসক কিংবা যারা ফ্যাসিস্ট সরকার ছিল সেই শেখ হাসিনার কিন্তু দ্রুত সময়ের মধ্যে বিচারের কাঠগড়ে আনতে হবে এবং সেই কার্যক্রম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মাঠেই থাকবেন বলে জানিয়েছেন এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন।
নবান্নের আয়োজনে নামে হেমন্তের ভোর, হিম কুয়াশার ভোরে উকি দেয় সকালের সোনারোদ। বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন ধান কাটা উৎসব। এই সময় ব্যস্ত সময় পার করছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষকরা। উৎপাদন খরচ মিটিয়ে মাথায় এখন ঘোরে শুধু লাভ লোকসানের হিসেব। এ অবস্থায় চাষির ঠোঁটে হাসি ফোটাতে পারে বাজারে ধানের যৌক্তিক দামই। যশোর থেকে আরো জানাচ্ছেন রিপন হোসেন। হেমন্ত মানেই হিমকুয়াশার ভোর, শুভ্র চাদর উল্টে উকি দেয় সকালের সোনারোদ। তসবি দানার মতো ধানের শীষে দোল খায় শিশির বিন্দু। আবহমান গ্রাম বাংলার এই চিত্রে মিশে আছে কৃষিনির্ভর জনগোষ্ঠীর সুখ সুবিধার গল্প। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোর সহ আশপাশের বিভিন্ন এলাকায় এখন ব্যস্ত কৃষক। জমিতে পেকে ওঠা সোনালী ধান গোলায় তুলতে মাঠে মাঠে চলে কৃষকের কাস্তে। চোখে চোখে ঝিলিক দেয় সমৃদ্ধির স্বপ্ন। এখন এই ধান কাটছি, বানতে আছে, ঝাড়টি হবে। ফসল যা হয়েছে ভালো হয়েছে, তবে এবছর খরচ পড়েছে বেশি। আমার মনে হয় লাখখানিক টাকা বিক্রি হবে। তবে উৎপাদন খরচ উঠিয়ে লাভের অঙ্ক কতটা যুক্ত হবে সেই দুশ্চিন্তাও কম নয়। সার, কীটনাশক ও জলাবদ্ধতার ক্ষতির পাশাপাশি শ্রমের মজুরি শোধ করতেই শূন্য হয়ে ওঠে প্রাপ্তির পাল্লা। এত কিছুর পরও চাষির ঠোঁটে হাসি ফোটাতে পারে বাজারে ধানের দরের সূচক। সার 3 বারের জায়গায় 4 বারও দিতে হয়েছে অনেক জমিতে। যে খরচ হয়েছে তা ধান বেশি খরচ উঠবে না। নিজে যদি কাইটে যদি ঘরে উঠানো যায় তাহলে মনে করেন দূরটা থাকবে। দাম যদি ভালো হয় তাহলে চাষাবাসি হবে। জেলার কৃষি বিভাগ বলছে, বিরূপ আবহাওয়া ও পোকামাকড়ে আক্রমণের পরও উৎপাদন ভালোই হয়েছে। বাজার দর ভালো হলে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কৃষক। উঁচু জমিগুলো দ্রুত ধান অপসারণ করে আমাদের রবি ফসলের আবাদের দিকে আমাদের নজর দিতে হবে। আমরা ইতিমধ্যে রবি ফসলের কিছু প্রণোদনাও সম্পন্ন করেছি। কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি বছর জেলায় 1,40,295 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে, যার বাজার মূল্য 3,210 কোটি 27 লাখ টাকা। গত বছরের চেয়ে বেশি অন্তত 210 কোটি 27 লাখ টাকা। এখন যশোর। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে নতুন ধান উঠতে শুরু করেছে। এতে মোকামে ধানের সংকট কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, নতুন ধান কেমন দামে বিক্রি হচ্ছে আর দামের বিষয়ে সন্তুষ্ট কিনা কৃষকরা, বিস্তারিত জানাবেন। রোশন, আশুগঞ্জের এই ধানের মোকামটি দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ মোকাম। মূলত ধানের মৌসুম এখানে প্রতিদিন 70,000 থেকে 1 লাখ মন ধান কেনা বেচা হয়। তবে আসলে গেলে কয়েক মাস ধরে কিন্তু এখানে একটি সংকট চলছিল ধানের। মূলত বুরু মৌসুম শেষ হয়ে যাওয়ার ফলে আসলে এখানে ধানের কৃষকের গুলায় ধান ফুরিয়ে যাওয়ার ফলে এখানে ধানের একটি তীব্র সংকট তৈরি হয়, যার ফলে ধানের যে বাজার দর সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করেছিলাম। তবে এখন যেটি আসার খবর যেটি হলো যে গত 3 থেকে 4 দিন হলো মূলত এখানে এই নতুন যে আমন মৌসুমের যে ধানগুলো আছে সেগুলো এখন উঠতে শুরু করেছে এবং এর ফলে ধানের যে সরবরাহ কিছুটা বাড়ছে। তবে আসলে ধানের দাম কিন্তু এখনো কমেনি। আমরা মূলত আগের দামই এখানে ধান বিক্রি হতে দেখেছি। আমি একটু আপনাকে কিছু ধানের দর সম্পর্কে যদি বলি, আজকে আমরা এখানে যেটি দেখেছি যে এখানে প্রতিমন বিয়ার 28 ধান যেটি আছে সেটি কিন্তু একেবারে কম পরিমাণে পাওয়া যাচ্ছে। সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1650 টাকা মন। এছাড়া বিয়ার 29 বিক্রি হচ্ছে 1550 থেকে 1570 টাকা এবং যে মোটা ধান আছে সেটি বিক্রি হচ্ছে 1350 থেকে 1370 টাকা। অর্থাৎ সব ধানগুলোই কিন্তু কিছুটা বাড়তি দরে বিক্রি হচ্ছে। তবে এখানকার যারা ব্যাপারী আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে এখন যেহেতু নতুন আমন মৌসুমের ধান কৃষকের গুলে উঠতে শুরু করেছে এবং সেই ধানগুলো তারা আসলে মোকামে নিয়ে আসছেন। গত 3 থেকে 4 দিন ধরেই মূলত এই মোকামে নতুন ধান পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে তারা বলছেন যে হয়তোবা আগামী সপ্তাহ 10 দিন পরেই এই যে মোকামে যে নতুন ধানের যে প্রভাব সেটি পড়তে শুরু করবে এবং ধানের সরবরাহ বাড়ার ফলে তখন ধানের যে দাম আছে সেটি মন প্রতি তারা আশা করছেন অন্তত 100 থেকে 150 টাকা পর্যন্ত কমে যাবে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু বলা চলে রোশন, এই যে ধানের দর যদি কমে সেক্ষেত্রে এখন চালের বাজার যে একটি অস্থিরতা বিরাজ করতে, অর্থাৎ চালের যে দরের যে ঊর্ধ্বমুখী সেটাও কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বা কমবে বলে আমাদেরকে জানিয়েছেন। রোশন, আমি কথা বলেছিলাম আশুগঞ্জ উপজেলা চালকুল মালিক সমিতির সদস্য হাসান ইমরানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে এই যে ভারত থেকে চাল আমদানির পর থেকে কিন্তু এমনিতেই চালের বাজার কিছুটা স্থবির হয়ে আছে এবং এমনিতে কিছুটা দাম কিছুটা কমছেন
বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তিনি বলছেন যে এখন যেহেতু এই যে নতুন ধান উঠতে শুরু করেছে এবং এই ধান ওঠার ফলে এখন বাজারে কিছুটা প্রভাব, ইতিবাচক কিছুটা প্রভাব তারা লক্ষ্য করছেন এবং সেটি তিনি বলছেন যে চালের দামও কিন্তু মন প্রতি অন্তত 50 থেকে 70 টাকা পর্যন্ত চালের দাম কমবে বলে তারা আশা করছেন। রোশন, একটু জানিয়ে রাখি, এই আশুগঞ্জ মোকামটিতে কিন্তু মূলত কৃষক না, মূলত আসলে মূলত যে হাওরের যেসব যারা আসলে কৃষক আছেন তাদের কাছ থেকে কিন্তু ধান কিনে মূলত যারা ব্যাপারী আছেন তারাই কিন্তু এখানে এই মোকামে কিন্তু ধান নিয়ে আসেন। সেই ক্ষেত্রে আসলে বলা যেতে পারে এখানে সবাই কিন্তু মূলত এই যেখানকার যারা ব্যবসায়ী আছেন তারা, এছাড়া এই মোকামের মূলত ধান যারা কিনেন তারা মূলত এই যে আশুগঞ্জের যে 250 থেকে 300 মতো চালকল আছে সেই চালকলগুলোর মালিকরাই কিন্তু এই মোকাম থেকে তারা ধান কেনেন। তো রোশন, আমার কাছে এই ছিল আশুগঞ্জ থেকে এই যে নতুন ধান ওঠার ফলে এখানকার যে প্রভাব বা দাম সংক্রান্ত যে তথ্য আছে সেই সংক্রান্ত সবশেষ তথ্য। চুয়াডাঙ্গায় চলছে জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে আর বিস্তারিত জানাতে টাউন ফুটবল মাঠ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, কাউন্সিলে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কে কে যোগ দিবেন বিস্তারিত জানাবেন, এবং ভার্চুয়ালি এই অনুষ্ঠানে তারেক রহমান যোগ দিবেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ দেবেন এবং সেটি দুপুর নাগাদ আমরা যেটি জেনেছি যে 1টার পরে তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে যে দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে সেখানে কথা বলবেন। তবে এর আগে উদ্বোধন করার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যেটি দেখেছি এখানে এই মুহূর্তে চুয়াডাঙ্গার যে জেলার নেতারা রয়েছেন তারা কথা বলছেন, কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত রয়েছেন। আমরা কেন্দ্রীয় নেতা ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন আমরা দেখেছি শামসুজ্জামান দুদু রয়েছেন, তিনি বিশেষ অতিথি হিসাবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই সাথে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এখানকার আমরা যেটি দেখেছি সঞ্চালক শরীফুজ্জামান আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের পরে মূলত নির্বাচন হবে, অর্থাৎ এই যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির তাদের যে কমিটি সেটি পূর্ণাঙ্গ করা হবে, অর্থাৎ নির্বাচনের মাধ্যমেই তাদের রয়েছে তাদের ভোটের মধ্য দিয়ে এখানকার যে কমিটি সেটি গঠন করা হবে। প্রায় 1 যুগেরও বেশি সময় পর তারা আজকের এই আয়োজন করছে এবং বলা যায় যে গত 1.5 যুগ পর এত বড় একটি সম্মেলন সেটি তারা করছে এখানে। এবং আমরা যেটি দেখছি যে জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই চুয়াডাঙ্গা জেলার যে 4টি উপজেলা রয়েছে সেই 4টি উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সেই সাথে অন্য যারা রয়েছে তাদের নেতৃত্বে আমরা যেটি দেখছি সকাল থেকে এখানে তারা এসে উপস্থিত হয়েছেন এবং এরপরে মূলত যে বলা যায় যে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এসে কথা বলবেন এবং কথা বলার পরেই আসলে যে নির্বাচন যার পূর্ণাঙ্গ যে কমিটি সেটি ঘোষণা করা হবে। এবং এই জেলা বিএনপির আয়োজনে আজকের এই যে আয়োজন সেটিকে তারা দেখছে যে এ পাশে চুয়াডাঙ্গার যে উপজেলাগুলো রয়েছে সেখানকার এই 4টি উপজেলা যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে সেই বিএনপির নেতাকর্মীরা দেরকে সংগঠিত করা এবং মাঠে সরব থাকার যে একটি বিষয় সেটি কিন্তু আমরা দেখছি। এবং জেলা বিএনপির এই আয়োজন আমরা যেটি বলা যায় যে সেটি আজকে দিনব্যাপী চলবে এবং এটিকে ঘিরে তাদের যেই বলা যায় যে প্রস্তুতি সেটি আজ আমরা রাত থেকে দেখেছি, নেতাকর্মীরা সকাল থেকে এসে এখানে যুক্ত হয়েছে এবং আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন থেকে যে পূর্ণাঙ্গ কমিটি হবে তারপরে মূলত তারা বিএনপির এই অঞ্চলে যে কার্যক্রম সেটি পুরোপুরি চালু করার কিংবা তাদের কার্যক্রম পুরোপুরি গতি পাবে বলে এখানকার নেতাকর্মীরা আশা করছেন। তো রওশন, এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা থেকে দ্বিবার্ষিক সম্মেলনের সবশেষ।
4 বছর আগে লোকসান কমাতে বন্ধ করে দেওয়া হয় দেশের 6টি চিনিকল। স্থায়ী এবং অস্থায়ী শ্রমিক কর্মচারীদের ভাগ করে দেওয়া হয় বাকি 9টি সুগার মিল। কিন্তু এতে চুক্তিভিত্তিক শ্রমিকেরা হয়ে পড়েন বেকার। ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিকদের দাবি দ্রুতই বন্ধ কলগুলো আবারও চালু করে বাকিদের কর্মসংস্থান যেন নিশ্চিত করা হয়। চিনির পাশাপাশি অন্য পণ্য উৎপাদনের ব্যবস্থা করলে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখা সম্ভব বলছেন কর্মকর্তারা। আশিকুর রহমান আশিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমিরুল বাপ্পি। 2019-20 মাড়াই মৌসুমের পর 15টির মধ্যে 6টি সুগার মিল বন্ধ ঘোষণা করে সরকার। চাহিদা অনুযায়ী আখের সরবরাহ না পাওয়া, চিনি আহরণের হার কমা, মিলগুলোর দুরবস্থা, লোকবল সংকট, রক্ষণাবেক্ষণ ব্যয়, আর্থিক লোকসান বিবেচনায় মাত্র 9টি মিল চালু রেখে কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, রংপুরের শ্যামপুর, দিনাজপুরের সেতাবগঞ্জ এবং গাইবান্ধার রংপুর চিনিকল বন্ধ করার সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। এই সিদ্ধান্তে এক ধাক্কায় কর্মহীন হয়ে পড়েন প্রায় 3000 শ্রমিক। তেমনই একজন ফজলুল হক ঠাকুরগাঁও সুগার মিলে বদলি হওয়াতে যেন হাঁপ ছেড়ে বাঁচেন। লেখাপড়া তেমন জানি না, অথচ মেনটেনেন্স কিছু শিখছি ওস্তাদদের কাছে, কিন্তু বাইরে চাকরি করার মতন আমাদের ক্ষমতা ছিল না। সুগার মিল প্রশাসন বলছে আখ মাড়াই শুরু হলে মৌসুমি যে সকল শ্রমিক তালিকাভুক্ত আছে তাদের কাজে ডেকে নেওয়া হবে। প্রয়োজনে নতুন লোকবল নিয়োগ দেওয়া হবে। সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন অবসরে যাওয়া শ্রমিকেরা। কোনো শ্রমিক বাইরে থেকে আসবে না, আসারও সম্ভাবনা নেই। আমরা আগের যেগুলো আছে আমাদের লিস্টেড, তাদেরকে আমরা এবারেও মৌসুম শুরুর আগ মুহূর্তে আমরা রিকল করব। তবে মজুরি কমিশন ঘোষিত ভাতা দ্রুত দেওয়ার দাবি শ্রমিকদের। পাশাপাশি চিনির সাথে ডিস্টিলারি সহ বাই প্রোডাক্ট উৎপাদনের ব্যবস্থা করলে চিনি কলটি লাভজনক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের সুগার মিলটাকে, বিশেষ করে উত্তরবঙ্গের একটি ভারী শিল্প, এই শিল্পটাকে রক্ষার জন্য আমাদের আখের পাশাপাশি কিছু প্রজেক্টের আমাদের দরকার, এবং পাশাপাশি এই মিলটাকে বিএমআরই করার একান্তই প্রয়োজন। সুগার কেনের পাশাপাশি যদি আমরা অন্য প্রোডাক্ট তৈরি করতে পারি, আমরা বাই প্রোডাক্ট আমাদের যেগুলো আছে সেগুলো দিয়ে যদি অন্য কোনো ইন্ডাস্ট্রি আমরা করতে পারি, সেগুলোর জন্য আমাদের আলোচনা হয়েছে। চিনির পাশাপাশি উপজাত অন্যান্য পণ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে বন্ধ কারখানাগুলো চালু করলে চিনি আমদানি কমবে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। আমিরুল বাপ্পি, এখন, ঠাকুরগাঁও। নিত্যপণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা ইতিবাচকভাবে দেখছেন চট্টগ্রামের পাইকারি বাজারের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এতে রমজানের আগে পণ্যের দাম কমাতে শুল্ক কমানোর সিদ্ধান্ত দ্রুতই কার্যকর করার দাবি তাদের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, শুল্ক কমানোর সিদ্ধান্ত কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে, এ বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, কিছু কিছু সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে এবং খুব সম্প্রতি কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো দ্রুত কার্যকর হবে। এর মধ্যে রয়েছে বিশেষ করে খেজুর, যেটি রমজানকে ঘিরে যেটির ব্যাপক চাহিদা তৈরি হয় এবং অন্যতম নিত্যপণ্য খেজুর। সেই খেজুর আমদানিতে কিন্তু প্রায় 59% মতো শুল্ক এবং কর দিতে হয়। সেই জায়গা থেকে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল যে এই ধরনের নিত্যপণ্য যেগুলোতে অতিমাত্রায় শুল্ক দিতে হয়, সেগুলোর শুল্ক যদি কমানো হয় সেক্ষেত্রে বাজারে এর প্রভাব পড়বে, অর্থাৎ ভোক্তা অনেকটা কম দামে সেই সকল পণ্য কিনতে পারবেন। এবং সেই জায়গা থেকে ভোক্তাদের কথা চিন্তা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে খেজুর সহ অন্যান্য যে নিত্যপণ্য সেগুলোর শুল্ক কমানো হবে এবং সেই ক্ষেত্রে খেজুরের দাম অনেকটাই কমে আসতে পারে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন। এবং একই সাথে চিনি রয়েছে, চিনির ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রায় 43 টাকার মতো করে কিন্তু অতিরিক্ত খরচ গুনতে হয় আমদানিকারকদের, কারণ সেখানেও অতিরিক্ত শুল্ক রয়েছে এবং সেখানে 30% থেকে শুল্ক কমিয়ে 10% রেগুলেটরি ডিউটি সেটি করা হয়েছে। এবং এর বাইরে যদি বলি ভোজ্য তেলেও কিন্তু 5% 15 থেকে কমিয়ে 5% কিন্তু শুল্ক করা হয়েছে। এই যে পণ্যগুলো শুল্ক কমানো হচ্ছে সেগুলো রমজানে ইতিবাচক প্রভাব পড়বে বলে ব্যবসায়ীরা বলছেন, কারণ তারা বলছেন যে শুল্কের কারণেই মূলত পণ্যের দাম বেড়ে থাকে। তবে এর পাশাপাশি শুল্ক কমানোর পাশাপাশি বাজারে সঠিক মনিটরিং এবং আমদানিকৃত পণ্য সঠিক সময়ে বাজারে আসছে কিনা সেই বিষয়টিও তদারকি করার জন্য ব্যবসায়ীরা বলছেন। বিশেষ করে বাজারে যদি ঘাটতি থাকে সেই ক্ষেত্রে শুল্ক কমিয়েও কিন্তু
কিন্তু খুব একটা লাভ হয় না। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে সরকার নানানভাবে শুল্ক কমিয়ে কিন্তু দাম নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, কিন্তু তারপরেও কিন্তু বিশ্ববাজারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল দেশের বাজারের পণ্যের দাম। আমরা দেখেছি দেশের বাজারে কিন্তু পণ্যের দাম বেড়েছে, কিন্তু নিত্য পণ্যের বাজারের দাম কিন্তু আন্তর্জাতিক বাজারে কম ছিল। সেক্ষেত্রে ব্যবসায়ীরা যেটি বলছিলেন যে আমদানির কম ছিল কিংবা সরবরাহ ঘাটতি ছিল, সেই কারণে কিন্তু শুল্ক কমানোর পরেও সেই সুফলটি মূলত ব্যবসায়ীরা পাননি। তাই সেই জায়গা থেকে এখনও যেহেতু রমজানের প্রায় 3 মাস সময় রয়েছে হাতে, এবং এই সময়টাতে সঠিক সময় যাতে শুল্ক কমানোর পরে পণ্যগুলো বাজারে আসতে পারে এবং বন্দর কাস্টমসে যাতে পণ্যগুলো সঠিক সময়ে ছাড় করা হয়, এবং একই সাথে খেজুরের ব্যাপারে যেটি বলছেন যে শুল্কায়নের ক্ষেত্রে যেটি বাজার মূল্য, সেই বাজার মূল্য ধরে যাতে পণ্যটির শুল্কায়ন করা হয়। কারণ আমরা দেখেছি যে আন্তর্জাতিক বাজারে শুল্কে খেজুরের দাম কম থাকলেও কাস্টমসে কিন্তু একটি দাম নির্ধারণ করে দেওয়া হয় এবং সেটি কিন্তু অনেক বেশি, বাজার মূল্যের চেয়ে অনেক বেশি, এবং সেটির উপরেই কিন্তু শুল্কায়ন করা হয়। ব্যবসায়ীরা বলছেন যে বাজার মূল্যের সঙ্গে যদি সামঞ্জস্য রেখে শুল্কায়ন করা হয়, সেক্ষেত্রে খেজুরের দাম অনেকটাই কমে আসতে পারে। রওশন, কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না দ্রব্যমূল্যের লাগাম। মাত্র 2 হাত বদলেই বাড়ছে উৎপাদিত সবজির দর, হয়ে যাচ্ছে দ্বিগুণ। যদিও দাম বাড়ার জন্য হাটের শ্রমিক, পরিবহন সহ নানা খরচকেই দুষছেন বিক্রেতারা। অন্যদিকে কাঁচা সবজির মূল্য নির্ধারণের সুনির্দিষ্ট কাঠামোর অভাবে বিক্রেতারা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। সজীব আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাসুমা আক্তার। শিশির ভেজা সবুজে চোখ জোড়ানো ঘিয়ে বর্ণের ফুল। চলতি বছর উৎপাদন ভালো হওয়ায় খুশি রাজশাহীর চাষিরা। তাই তো পাতার আবরণ ছাড়িয়ে এসব ফুলকপি বাজারে আনতে দারুণ ব্যস্ত তারা। জমিতে উৎপাদন ভালো হলেও উল্টো চিত্র দামের ক্ষেত্রে। প্রশ্ন উঠছে, কেন বাড়ছে এই দাম? চাষিরা বলছেন, প্রতি বিঘা ফুলকপি চাষে তাদের খরচ 60 থেকে 80 হাজার টাকা। পাইকারিতে প্রতিমন বিক্রি হচ্ছে সর্বোচ্চ 2700 টাকায়, কেজিতে যার দাম পড়ছে 60 থেকে 68 টাকা। এবার বিঘায় 2 থেকে 2.5 লাখ টাকা লাভের আশা তাদের। এখন ওজনের পরিমাণটা ভালো, আগে যেগুলো ছিল ওগুলোর ওজনের পরিমাণ অনেকটাই কম ছিল। তো গড়ে আশা করা যায় 8.5 লাখ 9 লাখ টাকা 5 বিঘা জমিতে আমি পাবো। সবজির দাম সবসময় নিয়ন্ত্রণ থাকে না, এবার তো মোটামুটি ভালো বাজার হচ্ছে, এত বাজার আশা করা ছিল না। অত খরচ লাগে না, কিন্তু যখন সুযোগ পায় তখন ব্যাপারীরা তখন বেশি দামে বিক্রি করে, বেশি লাভের আশাতে। রোদ বৃষ্টি সহ নানা জটিলতা সয়ে কৃষকের উৎপাদিত এই সবজি এবার যাবে ভোক্তার হাতে। তবে মাঝে পেরোতে হবে বেশ কিছু ধাপ, আর এই ধাপ বদলের সাথে সাথে বদল আসবে এর দরেও। এবার মাঠ থেকে এই সবজি কৃষকের হাতে পৌঁছতে এর দামের পার্থক্য ঘটে কতটা, সেটাই দেখব স্থানীয় হাট বাজারে। মাঠের ফুলকপি আনা হয়েছে পাইকারি বাজারে, কেজিতে দাম বেড়েছে 7 থেকে 10 টাকা। এছাড়া জমিতে কেজি প্রতি 50 টাকা বিক্রি হওয়া সিম বিক্রি হচ্ছে 80 টাকায়। 1 হাত বদলেই সবজি ভেদে দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, হাটের খাজনা সহ নানা খরচের সমন্বয় করতেই নাকি বাড়ছে এই পরিমাণ দাম। 2400 টাকায় যদি আমরা কিনি, তাহলে এর পিছনে আমাদের আবার খরচ আছে কেজিতে, পার কেজিতে লেবার, এই পেপার, বস্তা এগুলি দিয়ে পার কেজিতে 15 টাকা খরচ, তাহলে 24 আর এদিকে 6, 3000 টাকা মন আমাদের পড়লো। পাইকারি বাজার থেকে এসব সবজির গন্তব্য এখন জেলার বাইরে কিংবা স্থানীয় খুচরা বাজার। সেখানেও কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে সবজির দাম হয়ে যায় আকাশচুম্বী। কেজিতে 4 টাকা 5 টাকা লাভ, আর পাইকারি বিক্রি হলে 1 টাকা 2 টাকা লাভ হলে আমাদের অনেক। এর থেকে ধরেন যে আমাদের 10 টাকা লাভ আসছে, কিন্তু এই বাজারের খাজনা টাজনা সব দিয়ে ধরেন হালকা কিছু লাভ থাকে। মরিচ 100 কিনা আমরা 110 বেচছি, পানি ফল ধরেন 18 কিনা 20 বেচছি, জলপাই 30 কিনা 32 বেচছি, 2 টাকা লাভ করছি। কাঁচামালের দাম নির্ধারণে সুনির্দিষ্ট কোনো কাঠামো না থাকায় সুযোগ নিচ্ছে স্থানীয় বাজার সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীরা। যৌক্তিক কারণ নেই, অথচ লাগাম ছাড়াই ছুটছে দাম। তাই বাজার দর নিয়ন্ত্রণে নজরদারির দাবি ক্রেতাদের। মাসুম আক্তার, এখন রাজশাহী। নেত্রকোনায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে মাটির পুষ্টিগুণ সম্পর্কে কৃষকদের বিস্তারিত জানাচ্ছে মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের একটি বৈজ্ঞানিক দল। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। রাসেল, মাটির পুষ্টিগুণ সম্পর্কে কি জানতে পারছেন কৃষকরা, আর এতে করে উৎপাদনে কি ধরনের সুবিধা পাবেন তারা? আপনারা
রোশন, আপনি যেমনটা বললেন, আসলে নেত্রকোনা এই অঞ্চল কিন্তু ধান উৎপাদনের একটি অঞ্চল। এখানে কিন্তু বছরে প্রায় বোরো এবং আমন ধান মিলিয়ে প্রায় কিন্তু বছরে 5,500 কোটি টাকার ধান উৎপাদন হয়, যার ফলে এই অঞ্চলটিকে কৃষি প্রধান অঞ্চল হিসেবে ধরা হয়। যার ফলে এখানে কিন্তু কৃষক যারা রয়েছেন তারা কিন্তু তাদের ফসল উৎপাদন করতে গিয়ে কিন্তু সার এবং কীটনাশকের ব্যবহারটা একটু বেশি করেন। তবে মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের একটি ভ্রাম্যমাণ গবেষক দল কিন্তু এই অঞ্চলটিতে বিভিন্ন স্থান থেকে কিন্তু মাটির স্যাম্পল তারা নিয়েছেন এবং সেই স্যাম্পল গুলোই কিন্তু তারা পরীক্ষার মাধ্যমে মাটির গুণাগুণ এবং পুষ্টিগুণ সম্পর্কে কিন্তু কৃষকদের নানাভাবে কিন্তু অবহিত করছেন। এর ফলে এই যে কৃষক ভাইরা আছেন তারা তাদের ফসল উৎপাদন করতে গিয়ে আসলে দেখা যায় যে মাত্রা অতিরিক্ত সার বা কীটনাশকের ব্যবহার করে থাকেন, যার ফলে দেখা যায় যে তাদের যেই জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে অনেক সময় ফসল নষ্ট হচ্ছে বা প্রয়োজন মতো ফসল কিন্তু বাড়ছে না। যার ফলে এই যে মাত্রা অতিরিক্ত ব্যবহার, সেই মাত্রা অতিরিক্ত ব্যবহার থেকে কৃষকদের কিভাবে কমিয়ে আনা যায় সেই জন্য কিন্তু আজকে হাতে কলমে মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের একটি বৈজ্ঞানিক দল কিন্তু তারা এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। মূলত কিন্তু গেল 4 দিন ধরে কিন্তু তারা এই জেলার একটি উপজেলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা মাটির বিভিন্ন গুণ সম্পর্কে কিন্তু কৃষকদের কাছ থেকে মাটির স্যাম্পল নিয়েছেন এবং সেই স্যাম্পল গুলোর মাধ্যমে কিন্তু তারা কৃষকদের জানিয়েছেন আসলে কোন জমিতে কতটুকু সার প্রয়োগের মাধ্যমে ধান কিংবা সবজির মতো ফসল উৎপাদন করা যায় সেই বিষয়টি কিন্তু তাদেরকে তুলে ধরা হচ্ছে। তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে একবার যদি মাটি পরীক্ষা করা হয় তার আগামী 3 বছর কিন্তু তারা সেই জমিতে প্রয়োজন মতো যদি সার প্রয়োগ করা হয় তাহলে কিন্তু মাটির পুষ্টিগুণ যেমন ভালো থাকবে তেমন কিন্তু ফসল উৎপাদনও ভালো হবে। এই লক্ষ্য ধরে রেখে কিন্তু তারা মূলত আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠান, আজকে মূলত তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে মাটির স্যাম্পল নিতে হবে এবং কিভাবে ওইটাকে প্রক্রিয়াজাত করে ময়মনসিংহের যে পরীক্ষাগার রয়েছে সেখানে প্রেরণ করতে হবে, সেই বিষয়ে কিন্তু আজকের এই মূলত অনুষ্ঠান। এখানে একটি বিষয় বলে রাখি যে আসলে নেত্রকোনা যেহেতু ধান উৎপাদনের জেলা, এখানে বছরে কিন্তু প্রায় 600 কোটি টাকার সার প্রয়োগ হয়ে থাকে। এই সার প্রয়োগটা কমিয়ে আনার জন্যই কিন্তু মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের এই লক্ষ্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নানা সংকটে জর্জরিত শরীয়তপুরের একমাত্র রেনু এবং পোনা উৎপাদনকারী সরকারি হ্যাচারি। জেলার মৎস্য খামারিদের সুবিধার্থে সরকারিভাবে হ্যাচারি প্রতিষ্ঠা করা হলেও তা কোনো কাজে আসছে না। বাধ্য হয়ে খামারিদের নির্ভর করতে হচ্ছে অন্য জেলার উপর। সংকট সমাধানে উদ্যোগ না নিলে স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে জেলার একমাত্র রেনু পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। বিস্তারিত জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। দেশে খামার ভিত্তিক মাছ উৎপাদনে তৃতীয় অবস্থানে শরীয়তপুর। জেলায় রয়েছে 5 শতাধিক মৎস্য খামার। লাভজনক হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে খামারের সংখ্যা। মৎস্য খামারিদের সুবিধার্থে 2019 সালে 6 একর জমিতে গড়ে তোলা হয় গোসাইরহাট কার্প হ্যাচারি কমপ্লেক্স। কিন্তু শুরু থেকেই নানা সংকটে জেলার একমাত্র রেনু ও পোনা উৎপাদনকারী হ্যাচারিটি। উৎপাদন বন্ধ থাকায় অযত্নে অবহেলায় পড়ে আছে এখানকার স্থাপনা ও যন্ত্রাংশ। রেনু ও পোনা উৎপাদনের গুরুত্বপূর্ণ কক্ষটি ব্যবহার হচ্ছে কর্মচারীদের রান্নাবান্না ও বাসস্থান হিসেবে। এছাড়া পানি সরবরাহের জন্য যে পাম্প যন্ত্রটি বসানো হয়েছে শুরুর দিন থেকেই বিকল সেটি। অযত্নে অবহেলায় ধ্বংসের মুখে প্রতিষ্ঠানটি। এগুলো হচ্ছে বোতল, রেনু উৎপাদন করা বোতল, এখানে উৎপাদন হচ্ছে না। আমাদের নলকূপের সমস্যা, এখানে তো আমাদের পানির সমস্যা কারণে আমরা এই মাছটা উৎপাদন করতে পারতেছি না ভালো করে। যেটুক করার দরকার সেটুকু আমরা করতে পারতেছি না। এছাড়া পোনা উৎপাদনে নির্মিত কংক্রিটের চৌবাচ্চার গভীরতা বেশি হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে উৎপাদন। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে চৌবাচ্চার পানি উপচে ভেসে যায় পোনা। পুরো হাতিটা তলা যায়, একটা মাথা আটটায় চলে যেতে চায়, পানি যখন আটকে যায়। এই জন্য আমাদের খুব ড্রেনেরটা আমাদের খুবই দরকার। মানে ড্রেন হলে আমরা পানিটা বাইরে নেওয়ার মতো সিস্টেম করে দিলে সবচেয়ে ভালো হয়। জেলায় সরকারি বেসরকারিভাবে আর কোনো হ্যাচারি গড়ে না ওঠায় মাছ চাষিদের নির্ভর করতে হয় ময়মনসিংহ বা যশোরের উৎপাদিত রেনু পোনার ওপর। এতে সঠিক সময়ে পোনা সংগ্রহ করতে না পারা সহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শরীয়তপুরের ব্যবসায়ীরা। বর্তমানে এই ময়মনসিংহ ব্রাক হ্যাচারি থেকে পোনা আনি, সেখানে
পোনা আনতে গিয়ে আমার 2 দিন টাইম খরচ হয়, আবার যাতায়াতের টোটাল 20 থেকে 25,000 টাকা আমার খরচ হয়। বাইরের জেলা থেকে আনাতে আমাদের পোনা অনেক মারা যায় এবং অনেক আমাদের লোকসান হইতে হয়। তখন দেখা গেছে যদি আমরা 1000 পোনা এবারে যদি আনি তাহলে আমাদের এখানে 200-300 পোনা আমাদের কাটা যায়। রুই, কাতল, মিরকেল এগুলি আমরা চাষ করি। এই পোনাগুলি আমাদের দেশের এই হ্যাচারির থেকে যদি আমরা পাইতাম তাইলে আমরা লাভবান হইতাম। হ্যাচারিটিতে রেণু ও পোনা উৎপাদন বন্ধ থাকলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি নির্মাণ ত্রুটির কারণে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি তাদের। আমরা এবার পরিকল্পনা করেছি আরেকটি ছোট ডিপ টিউবওয়েল বসিয়ে 6টি অথবা 5টি বোতল চালু করে গুণগত মানসম্পন্ন পোনা তৈরি করার জন্য। আমরা যদি এটা তৈরি করতে পারি তাহলে গোসাইরহাট সহ শরীয়তপুর জেলায় আমরা গুণগত মানসম্পন্ন রেণু ও সরবরাহ করতে পারবো এবং পোনা সরবরাহ করতে পারবো। এতে আমাদের চাষিরা উপকৃত হবে এবং অত্র অঞ্চলের মাছের উৎপাদন বাড়বে। সংকট সমাধানে উদ্যোগ না নিলে স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে জেলার একমাত্র রেণু ও পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। 7 বছরেও শেষ হয়নি বরিশালের 200 শয্যা বিশিষ্ট শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতালের নির্মাণ কাজ। এতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। গণপূর্ত বিভাগ জানায় দ্রুতই হাসপাতালের কাজ শেষে হস্তান্তর করা হবে। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ বলছে হাসপাতালের কার্যক্রম পুরোপুরিভাবে চালু হলে বরিশাল বিভাগের মানুষ উন্নত চিকিৎসা পাবে। মাহমুদুন নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অমিত হাসান। বরিশাল বিভাগে শিশুদের উন্নত চিকিৎসার জন্য একমাত্র ভরসার স্থল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড। এখানে প্রতিদিনই ধারণ ক্ষমতার চেয়ে 4 থেকে 5 গুণ বেশি রোগী ভর্তি হয়। জায়গা সংকুলন না হওয়ায় অনেকেই চিকিৎসা নেয় মেঝেতে। এছাড়াও সেবা নিতে রোগী ও তার স্বজনদের পড়তে হয় নানা ভোগান্তিতে। অনেক ভোগান্তিতে পড়তে হয়, আমাদের মেডিকেল যেতে হয়, বিভিন্ন জায়গায় ডাক্তার দৌড়াইতে হয়। এইটা যদি উদ্বোধন হয়ে যেত তাহলে আমাদের একটু সুবিধা হইতে। যদি আমাদের আশেপাশে হাতের নাগালে যদি এই শিশু হাসপাতাল উদ্বোধন হয় সেক্ষেত্রে শুধু আমরা বাচ্চাদের চিকিৎসার্থে এখানেই আসতে পারি। শিশু হসপিটালটা দীর্ঘদিন ধরে কাজ চলতেছে কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, এজন্য বরিশাল শেরেবাংলা হসপিটালে খুব চাপ পড়ছে। শিশুদের জন্য স্পেশালাইজড হাসপাতাল, আমি বলবো যে মা ও শিশুদের জন্য স্পেশালি হাসপাতাল দরকার আছে। এমন পরিস্থিতিতে শিশুদের উন্নত চিকিৎসায় 2017 সালে নগরীর আমানতগঞ্জ এলাকায় বিশেষায়িত শিশু হাসপাতাল তৈরির উদ্যোগ নেয় সরকার, যেখানে সাধারণ শিশু ওয়ার্ড, রেডিওলজি, ডায়াগনস্টিক, প্যাথোলজি, অপারেশন ব্লক, থেরাপি বিভাগ সহ থাকবে প্রশাসনিক ব্লক ও সম্মেলন কক্ষ। তবে নির্মাণ কাজ 2 বছরে শেষ হবার কথা থাকলেও এরই মধ্যে পেরিয়ে গেছে 7টি বছর। মূল ভবনের নির্মাণ শেষে বর্তমানে চলছে রং করা, ইলেকট্রিক লাইন, সড়ক মেরামত, লিফট সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ। তো এটা দ্রুত গতিতে কাজ চলছে, আমার বিশ্বাস অতি সম্প্রতি এটা উদ্বোধন হবে এবং যদি হয় সেখানে বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায় থেকে যে শিশু রোগীরা আসে তার একটা ভালো চিকিৎসা পাবে বলে আমি বিশ্বাস করি। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছে করোনা এবং অর্থ সংকটে প্রকল্পের কাজ দীর্ঘায়িত হয়েছে, তবে প্রায় 95% কাজ শেষ। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হবে। আমরা আশা করছি আগামী 30শে নভেম্বর 2024-এর মধ্যে সকল কাজ সম্পন্ন করে আমরা প্রত্যেক সংস্থার নিকট হস্তান্তর করতে পারব। বরিশাল বিভাগে বিশেষায়িত শিশু হাসপাতাল না থাকায় উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। এমন অবস্থায় শহীদ সুকান্তবাবু শিশু হাসপাতালটি দ্রুত চালু করার দাবি স্থানীয়দের। অমিত হাসান, এখন বরিশাল। শীত বাড়ার সাথে সাথে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লীতে। এখানকার কম্বল এবং শীত বস্ত্র যাচ্ছে উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায়। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, প্রতিদিন কত টাকার বেচাকেনা হয় এই বাজারে, বিস্তারিত জানাবেন। জি, আপনি যেটি বলছিলেন যে আসলে পোশাক কারখানার যে টুকরো কাপড় রয়েছে সেই টুকরো কাপড় দিয়ে কম্বল তৈরির মাধ্যমে কিন্তু সিরাজগঞ্জের এই কাজীপুরে কম্বল শিল্পের যাত্রা শুরু হলেও এখন কিন্তু এই কাজীপুরের যে ছালাভরা গ্রামটি রয়েছে এখানে প্রায় 100 কোটি টাকার কিন্তু কম্বলের বাজার তৈরি হয়েছে। বিশেষ করে এই শীতের আগমনীতে প্রতিদিনই কিন্তু কাজীপুরের যে কম্বলপল্লী রয়েছে এখানে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার কম্বল বেচাকিনি হয় বলে আমাদেরকে এখানকার বিক্রেতারা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের কাজীপুরের এই প্রত্যন্ত গ্রামটিতে যে পোশাক কারখানার টুকরো কাপড়গুলো রয়েছে এগুলো জোড়াতালির মাধ্যমে এই কাজীপুরের যে প্রত্যন্ত এলাকার নারীরা রয়েছেন তারা কিন্তু এই কম্বল তৈরি করে উত্তরাঞ্চলের যারা হতদরিদ্র মানুষ রয়েছেন তাদের শীত নিবারণে বস্ত্র তৈরি করতেন। কিন্তু এখন এই কাজীপুরে কিন্তু 180 টাকা থেকে শুরু করে
প্রায় ৬,০০০ টাকার যে বিভিন্ন রকমের কম্বল রয়েছে, বিশেষ করে বাংলা কম্বলের পাশাপাশি চায়না কম্বলও কিন্তু এই কাজীপুরের এই বাজারে পাইকারি দরে বিক্রি হয়ে থাকে। এবং এখানকার যে কম্বল, এটার মান ভালো হওয়ার পাশাপাশি সারা দেশেই কিন্তু এখানকার কম্বলের চাহিদা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী সহ চট্টগ্রাম, সিলেট সব দেশের প্রায় প্রতিটি জেলায় কিন্তু এখানকার কম্বল এখানে সরবরাহ হয়ে থাকে। এখানকার যারা পাইকাররা রয়েছেন তারা মূলত মোবাইলের মাধ্যমে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেন এবং মোবাইলের মাধ্যমে কিন্তু এখানে বেচাকিনি বেশি হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে যারা দোকানিরা রয়েছেন তারা কিন্তু এই কাজীপুরে আসেন এবং এখান থেকে কম্বল পাইকারি দরে ক্রয় করে বিভিন্ন যে জেলা রয়েছে ঢাকা সহ প্রতিটি জেলায় কিন্তু তারা খুচরা দামে বিক্রি করে থাকেন। যেহেতু শীতের আগমনীতে ছালাবড়া গ্রাম কিন্তু আবারও জমজমাট হয়েছে বেচাকেনা এবং প্রতিদিনই কিন্তু এখানে 1.5-2 কোটি টাকার কম্বল, বিভিন্ন রকমের কম্বল কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। পাশাপাশি এই কম্বল শিল্পকে কেন্দ্র করে কিন্তু এই এলাকার যে হতদরিদ্র প্রায় 40,000-এর বেশি মানুষের কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। তারা কিন্তু এই কম্বল শিল্পের উপর নির্ভর করেই কিন্তু তারা এই কম্বল শিল্প তারা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সিরাজগঞ্জের কম্বলপল্লী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন রিফাত রহমান। এবার খেলার খবর। সাফজয়ী রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমাকে রাঙামাটির জেলা প্রশাসনের আয়োজনে দেয়া হচ্ছে সংবর্ধনা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মারি স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, টানা দ্বিতীয়বার সাফজয়ের পর এবারই তো প্রথম রাঙামাটিতে গেছে 3 সাফজয়ী কন্যা। সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে কি কি আয়োজন থাকছে বিস্তারিত জানাবেন। রোশন, আপনি জানেন যে এই সাফজয়ী 3 নারী যে ফুটবলার তাদের বাড়ি রাঙ্গামাটি 2টি উপজেলায়, একটি হচ্ছে কাউখালী আর একটি হচ্ছে ঋতুপর্ণার বাড়ি কাউখালী এবং রূপনা চাকমার বাড়ি হচ্ছে নানিয়াচর উপজেলায় এবং মনিকা চাকমা তার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি লক্ষ্মীছড়িতে। 3 জন নারী ফুটবলারের যেই উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাদের হাতে খড়ি সেই ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ, সেখান থেকে মূলত আজকে সংবর্ধনার যে মোটর শোভাযাত্রা শুরু হয়েছিল সকাল 10টা নাগাদ, সেটি রাঙ্গামাটি শহরের ভেদবেদি একেবারে আসামবস্তি রোড হয়ে সেটি ঘুরে এসে রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে কিছুক্ষণ আগেই তারা পৌঁছেছেন এবং আমরা দেখেছি তাদেরকে ফুলে একেবারে সুশোভিত করে তাদেরকে বরণ করে নিয়েছেন এখানকার যে জেলা প্রশাসক। আজকে জানেন যে আপনি রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে যে সংবর্ধনা আয়োজনটুকু হচ্ছে সেটি হচ্ছে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজন। একই সঙ্গে সেখানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং 305 পদাতিক ব্রিগেড সেনাবাহিনী এবং সেখানে জেলা পরিষদ এবং একই সঙ্গে জেলা পুলিশ, এই 4টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই আজকে সংবর্ধনা অনুষ্ঠানটি হচ্ছে এবং আমরা দেখেছি সেখানে সংবর্ধনা অনুষ্ঠানে ইতিমধ্যে রূপনা চাকমা, মনিকা চাকমা এবং যে ঋতুপর্ণা চাকমা 3 জনের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন এবং যেখানে এখানে শহরের যত ক্রীড়াপ্রেমী মানুষ রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা বেশ উচ্ছ্বাস দেখেছি এখানকার যারা এই ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে। আমরা সকালে যখন মোটর শোভাযাত্রায় অংশ নিতে আমরা দেখেছি সেখানেও তাদের স্কুলে যারা আরো অন্যান্য শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি। একই সঙ্গে তাদের যে গ্রামবাসী রয়েছে তারাও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মোটর শোভাযাত্রায় সামিল হয়েছিলেন এবং পুরো শহর প্রদক্ষিণ করে এখন যখন এই রাঙ্গামাটি মারি স্টেডিয়াম এসেছে সেখানেও ব্যাপক মানুষের উপস্থিতি রয়েছে। বিশেষ করে একটুখানি বলে রাখি যে এই যে আনন্দ, সেই আনন্দের যে যাত্রা সেটি হয়েছিল 2022 সালের 19শে সেপ্টেম্বর। সেদিন নেপালে 2-1 গোলে প্রথমবারের মতো যে বিজয়ের মুকুটটি তারা সাব চ্যাম্পিয়নশিপে নারী যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেটি তারা অর্জন করেছিলেন। একেবারে দ্বিতীয় পর্যায়ে এসে এবার গত 30শে অক্টোবর একই মাঠে তারা নেপালকে 2-1 গোলে হারিয়ে আবারও বিজয়ের যে শিরোপা সেটি তারা ছিনিয়ে এনেছে। এই যে উচ্ছ্বাস সেটি মূলত আজকে আমি একটুখানি বলে রাখি যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন 3 পার্বত্য জেলার সবচেয়ে বড় যে উৎসব সেটি আসলে বড় ইভেন্ট মূলত এটি। রাঙ্গামাটি এখানে সংবর্ধনা অনুষ্ঠানে থাকবে, তাদের সংবর্ধনা দেওয়া হবে, ক্রেজ দেওয়া হবে, রক্ত দেওয়া হবে, একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে। সব মিলিয়ে এই যে একটি বার্তা সেটি আসলে দেওয়ার চেষ্টা করছে নতুন যেন আরো খেলোয়াড় এখান থেকে উঠে আসে এবং সেই প্রচেষ্টা যেন সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে সরকারি বেসরকারি তারা যেন উদ্যোগ নেন এমনটা প্রত্যাশা এবং জানিয়েছেন এখানকার যারা ক্রীড়া আমোদী মানুষজন রয়েছেন। একই সঙ্গে যারা খেলোয়াড়রা রয়েছেন 3 খেলোয়াড় রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমা, তারা যেটি বলছেন তাদেরকে ইতিপূর্বে যে আশ্বাসগুলো দেওয়া হয়েছিল ঘর সড়ক শেষ তৈরি করার জন্য সেটির জন্য তারা প্রশাসন থেকে পায়, সেই তারা প্রত্যাশাটুকু জানিয়েছেন। এই ছিল রাঙ্গামাটি মারি স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। রোশন। রাঙ্গামাটিতে সাফজয়ী 3 নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।
শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।